নমস্কার, বঙ্গ সাসপেন্স ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। এখানে গল্পের আড়ালে থাকে রহস্য, আর রহস্যের আড়ালে অন্ধকার। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি লেখক অনির্বাণ ভট্টাচার্যের কলমে আদিম ক্ষুধা। লেখক অনির্বাণ ভট্টাচার্য জন্ম কলকাতায়। উদ্ভিদবিদ্যায় স্নাতক পাশ করার পর তিনি করেছেন শিক্ষকতা। রহস্য রোমাঞ্চ জ্বরের সাহিত্য চর্চায় ওনার পছন্দের বিষয়। এই গল্পের সমস্ত চরিত্র এবং ঘটনা কাল্পনিক এবং লেখকের কল্পনাপ্রসূত। বাস্তবের সঙ্গে কোনো ঘটনার কোনো মিল থাকলে তা নিতান্তই অনিচ্ছাকৃত। শুরু হচ্ছে আজকের গল্প লেখক অনির্বাণ ভট্টাচার্যের কলমে আদিম ক্ষুধা। অনেক রাত হয়েছে। হঠাৎ একটা অস্বাভাবিক শব্দে ঘুম ভেঙে গেল শিবনন্দনের। শব্দটা যেন ঘুমের গভীরে গিয়ে খুঁচিয়ে তুলেছে ওকে। খুব মারাত্মক কিছু নয়, তবে ওই আওয়াজের সাথে যেন কোনো অশুভ ইঙ্গিত জড়িয়ে আছে বলে মনে হলো তার। গোয়াল ঘরের দিক থেকে শব্দটা আসছে মনে হয়। সে নিজের গদিহীন বিছানায় বসে কান খাড়া করে শোনার চেষ্টা করে। আওয়াজ শুনে মনে হচ্ছে যেন গোয়ালে বাঁধা গরুগুলো দাপাদাপি শুরু করেছে। গ্রামীণ গোয়ালা হলেও শিবনন্দন যাদবের আর্থিক অবস্থা নেহাত মন্দ নয়। ভালো জাতের 7-7টা গরু আর সদ্যজাত 2 বাছুর আছে ওর। এই গরুর দুধ বেচেই সংসার চলে শিবনন্দনের। তবে শুধু গরুর দুধ নয়, ওর বউ বাড়িতে ঘি এবং মাখনও বানায়, সেসবও বেচে সে। বউ চামেলি শুয়ে আছে পাশেই। সারাদিন হাড় ভাঙা মেহনতের পর নেশাগ্রস্তের মতো ঘুমায় চামেলি। এ শব্দ যে তার কর্ণকুহরে প্রবেশ করেনি তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। তবে গরুগুলো যে হারে ডাকাডাকি করছে তাতে কোনো সমস্যা হয়েছে বলে মনে হয়। না হলে এত রাতে তো ওরা এমন হাঁক ডাক পারবে না। একবার ঘর থেকে বেরিয়ে দেখা দরকার। এদিকে অরবিন্দের ঘটনাটার পর থেকে এই গাঁয়ে অন্ধকারে একা বেরোনো নিষেধ আছে। কি করবে না ভাবতে ভাবতেই চামেলিকে ঠেলা দেয় শিবনন্দন। চামেলি, এ চামেলি, এ চামেলি, শুনছিস? ওঠ না একবার। সে গরুগুলো এত রাতে ডাকাডাকি করছে। শিয়াল টিয়াল ঢুকে আসেনি তো ভেড়া ভেঙে? কিন্তু চামেলির তরফ থেকে কোনো জবাব আসে না। সে আবার তলিয়ে গেছে ঘুমের মধ্যে। তার মৃদু নাক ডাকার শব্দ পায় শিবনন্দন। সে মনে মনে ভাবে, মুশকিলে পড়া গেল তো। আর বেরোয় না দেখলে হচ্ছে না। তো একা একা। শেষমেশ কোনো উপায়ন্তর না দেখে বিছানা থেকে নেমে পড়ে শিবনন্দন। অন্ধকার হাতড়ে খাটিয়ার তলা থেকে বড় দাখানা বের করে নেয় সে। এত রাতে একা বেরোলে হাতে একটা কিছু অস্ত্র থাকা ভালো। আর কিছু না হোক মনে জোর পাওয়া যায়। গরুগুলো এখনো মৃদু স্বরে ডাকছে। ব্যাটারি চালিত এমার্জেন্সি লাইটটা জ্বালাতেই ঘরের অন্ধকার ধাঁ করে পালিয়ে গিয়ে আশ্রয় নিল খাটিয়ার তলায় আর চারিদিকে নানান কোনা খামচিতে। আলোর একটা অদ্ভুত ক্ষমতা আছে। তার চৌহদ্দিতে আসা মাত্র শত শত ভয়, ভীতি, আতঙ্ক হুশ করে মুখ লুকায়। দা আর লাইটের জোরে অন্ধকার দরজার খিলটা খুলে ঘর থেকে বের হয় শিবনন্দন। তার বাড়ির 10 হাতের মধ্যেই জঙ্গল। বিরাট উঠোনের এক প্রান্তে শুরু হয়ে ইংরেজি এল অক্ষরের মতো করে জমির বাঁ দিকেও খানিকটা অগ্রসর হয়েছে কাঁচা পাকা বাড়িটা। জমির পশ্চিম প্রান্তে ওদের শোবার ঘর, তারপর লাগোয়া রান্নাঘর এবং সব শেষে ভাড়ার ঘর। এ গায়ে এখনো সে অর্থে পাকা বাথরুম পায়খানার চল নেই। গোয়াল ঘরটা জমির পূর্ব দিকের সীমানায়। তার পিছনেই ঘন জঙ্গল,
এখানকার লোকে বলে কালাহান্ডির জঙ্গল। বড় বড় গাছপালাগুলো গোয়াল ঘরের খড়ের চালের উপর দিয়ে হাঁ করে তারায় ভরা আকাশের দিকে চেয়ে আছে। রাতের হাওয়ায় মৃদু মৃদু দুলছে তার পাতার দল। শিবনন্দন এমার্জেন্সি লাইটের সাদা আলো বাগিয়ে ধরে জমির চারপাশটা একবার দেখে নিল। না, কোনো চার পেয়ের উপস্থিতি তো টের পাওয়া যাচ্ছে না। তবে গরুগুলো অমন মাথা দুলিয়ে দুলিয়ে ডাকছে কেন? সে অভিজ্ঞ গোপালক, জন্মের পর থেকেই গরু মোষ নিয়ে বড় হয়েছে। ওর বুঝতে অসুবিধে হয় না যে ওই নিরীহ গবাদি পশুগুলো নির্ঘাত কোনো বিপদের আভাস পেয়েছে। সাপ খুবেল নাকি, সেটা অবশ্য এত দূর থেকে বোঝার উপায় নেই। কাজেই এক হাতে লাইট আর এক হাতে দাটা বাগিয়ে ধরে পূব দিকে এগিয়ে গেল শিবনন্দন। গোয়ালের কাছে গিয়ে হাতের দাটা দিয়েই ঘরের গাদা, ভুসির স্তূপ এটা সেটা নেড়ে দেখল, পাছে কোনো সরীসৃপ লুকিয়ে বসে থাকে আড়ালে। না, তেমন কিছু নজরে পড়ছে না। ব্যাপারটা কি? গরুগুলোর মাথায় হাত বুলিয়ে দিতে যেতেই সেগুলো পিছিয়ে যাচ্ছে, তাদের ডাকও বাড়ছে। নিশুতি রাতের নিস্তব্ধতা খান খান করে হাঁকছে গরুগুলো। শিবনন্দন ওগুলোকে শান্ত করার প্রাণপণ চেষ্টা করছিল। হঠাৎ গোয়াল ঘরের চালে চুপ করে একটা শব্দ হলো, যেন বড় সাইজের কোনো বাঁদর এসে বসেছে সেখানে। কিন্তু এত রাতে বাঁদর বেরিয়েছে? আশ্চর্য হয়ে লাইটটা উপর দিকে মেলে ধরতেই একটা ভয়ঙ্কর দৃশ্য ফুটে উঠল তার চোখের সামনে। মুহূর্তের বিহ্বলতায় শিবনন্দের হাত পা শিথিল হয়ে গেল। এমার্জেন্সি লাইটটা ওর হাত থেকে খসে পড়ে নিভে যেতেই চতুর্দিক থেকে অন্ধকার যেন রে রে করে ছুটে এসে গ্রাস করলো গোটা জায়গাটাকে। মাথার উপর তারার হাট, আর সেই তারাদের আড়াল করে আধার মেখে গোয়াল ঘরের চালে বসে আছে এক বিচিত্র প্রাণী। উত্তেজিত শিবনন্দন আর নিজেকে সামলাতে পারল না। একটা মরণ আর্তনাদ বেরিয়ে এলো তার কণ্ঠ ফুঁড়ে। সেই আর্ত চিৎকার চামেলির ঘুম ভাঙিয়ে দিয়েছে। ধরফর করে বিছানায় উঠে বসে সে। তাকিয়ে দেখে ওর বর শিবনন্দন ঘরে নেই। ঘরের দরজাটা উঠোনের দিকে হাট করে খোলা। অশুভ সংকেত যেন অজানা কোনো উপায়ে এসে আমাদের মনকে দোলা দিয়ে যায়, সতর্ক করে দিক দেখায়। পুরো বিষয়টা বুঝতে বেশি সময় লাগে না চামেলির। আলু থালু বেশে সে ছুটল ঘরের বাইরে। গরুগুলো এখনো আতঙ্কিত হয়ে আছে। এদিক ওদিক নড়াচড়া করে বেরিয়ে আসতে চাইছে তাদের বাঁধন খুলে। চারপাশের গাছপালা মৃদু মন্দ বাতাসে আন্দোলিত হচ্ছে, কিন্তু শিবনন্দনের দেখা নেই। গোয়াল ঘরের সামনে পরিষ্কার মাটিতে কিছু একটা পড়ে থাকতে দেখে সেদিকেই ছুটে যায় চামেলি। কাছে পৌঁছে সে দেখল মাটির উপর মুখ থুবড়ে পড়ে আছে সাদা রঙের বিলিতি এমার্জেন্সি লাইট, আর তার চতুর্দিকে ছড়িয়ে আছে তাজা গরম রক্ত। সাদা লাইটের গায়েও পড়েছে রক্তের ছিটে। লাইট জ্বালিয়ে বাড়ির চতুর্দিকে আলো ফেলল চামেলি। না, কোথাও তার বরের দেখা নেই। আজকাল কলকাতা শহরে যা জনসংখ্যা হয়েছে, তাতে সব গাড়ি ঘোড়ার থেকে পায়ে হেঁটে বেরোনোই বোধহয় ভালো। সহজে এবং দ্রুত গন্তব্যে পৌঁছানো যাবে। অফিসের গাড়ি থাকলে অবশ্য এই সিগন্যালে দাঁড়ানোর ঝক্কি থাকে না, কিন্তু অযথা পদমর্যাদার সুযোগ নিতে চায় না অসীম। নয় নয় করে প্রায় 12 বছর হয়ে গেল পুলিশের চাকরিতে। প্রথমে এসপি হয়ে জয়েন করলেও বর্তমানে লালবাজারের ডিটেকটিভ ডিপার্টমেন্টের সদস্য সে। বারংবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওকে অফিসের গাড়ি ব্যবহার করতে বলেছে, কিন্তু অসীম প্রত্যেকবার সে প্রস্তাব সসম্মানে ফিরিয়ে দিয়েছেন। তার বাবার আমলে কেনা কালো রঙের অ্যাম্বাসেডর গাড়িটাই ওর সর্বক্ষণের সঙ্গী। এমনকি সে গাড়ির কোথাও পুলিশ বা ওই জাতীয় কিছু লেখাই নিষেধ।
প্রয়োজনের বাইরে নিজের পদাধিকার জাহির করা সে মোটেও ভালোবাসে না। অবশ্য কাজের প্রয়োজনে কোথাও কোথাও দ্রুত পৌঁছতে হলে অফিসের গাড়ি ব্যবহার করে। এবার গরমটাও পড়েছে মারাত্মক। এই মার্চের শেষে গরমের চোটে চোখ অন্ধকার হয়ে আসছে। নিজের গাড়ি নিজেই চালায় অসীম। চালকের আসনে বসে অস্থিরভাবে পা নাচাতে নাচাতে সিগন্যাল খোলার অপেক্ষা করছিল সে। এমন সময় পকেটের মোবাইলটা বেজে উঠল। মোবাইলের স্ক্রিনে ডিসিডিডি বিনোদ কুমারের নামটা ভেসে উঠছিল। কল রিসিভ করে অভ্যাস মতো আড়ষ্ট হয়ে বলে উঠল, স্যার। কি হে, কোথায় তুমি? এখনো যে টিকিট দেখা পেলাম না রায়। স্যার, জ্যামের জন্য। ডোন্ট গিভ এক্সকিউজ, জলদি এসো, সোজা আমার কেবিনে আসবে, কথা আছে। অসীমের কথা শেষ করতে না দিয়েই বলে ওঠেন ডিসি। অসীম জানে বিশেষ প্রয়োজন না হলে ডিসিডিডি এমনভাবে তাড়া দেওয়ার লোক নন। তাই একটু সময় নিয়ে সে জিজ্ঞাসা করল, স্যার, কোনো ইমার্জেন্সি? ছত্তিশগড় যেতে হবে, বাকিটা এলে বলছি। কথাটা বলেই ঝপ করে লাইনটা কেটে দেন বিনোদ কুমার। সিগন্যাল ছেড়ে দিয়েছে। গাড়ির দল সাথে সাথেই পিছন থেকে তার স্বরে প্যাঁ প্যাঁ পোঁ পোঁ আরম্ভ করে দিয়েছে। সামনের চলমান চার চাকা আর মানুষের জঙ্গল কাটিয়ে লালবাজারের দিকে যেতে যেতেই অসীম মনে মনে ভাবতে আরম্ভ করল, কি এমন হয়েছে যার জন্য এমন জরুরি তলব? তাও আবার ভিন রাজ্যে যেতে হবে। কই, খবরও তো তেমন কিছু নজরে আসেনি। সে অনেক মনে করার চেষ্টা করলো, কিন্তু কিছুই মনে পড়ল না। ছোট থেকেই অসীমের স্মৃতিশক্তি প্রখর। ক্লাস 1-এ পড়া জিনিস আজও পর্যন্ত গড়গড় করে বলে দিতে পারে সে, কিন্তু হাজার ভেবেও তেমন কিছুই মনে পড়ল না ওর। আজকে তো নয়ই, গত দিন সাথে কেউ ছত্তিশগড় সম্পর্কিত তেমন কোনো গুরুত্বপূর্ণ কিছু খবর তো অসীমের চোখে পড়েনি। হাল ছেড়ে দিয়ে গাড়ি চালানোই মন দিল ও। গত 6 সপ্তাহে 6টা লোক মিসিং। পুলিশ, ফরেস্ট ডিপার্টমেন্ট, লোকাল প্রশাসন পুরো বোকা বনে গেছে। গত সপ্তাহে তো প্রায় পুলিশের নাকের ডগা থেকে একটা লোক গায়েব হয়ে গেছে, তাও আবার খোদ পুলিশের ক্যাম্প থেকে। বুঝতে পারছো পরিস্থিতি কতটা সিরিয়াস? জায়গাটার নাম কি বললেন স্যার? সুদর্শনপুর, ছত্তিশগড়ের পূর্ব সীমানার জঙ্গল লাগোয়া একটা গ্রাম। কিন্তু স্যার, খবর টবরে তেমন কিছু। প্রথমে কেসটা লোকাল কাগজে বেরিয়েছিল, কিন্তু পরপর এতগুলো লোক গায়েব হয়ে যাওয়াতে ওখানকার সরকার বিষয়টা চেপে গেছে। সামনে ইলেকশন, বোঝই তো। তা ছত্তিশগড় সরকার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করেছে ফর এক্সপার্ট হেল্প, আর সেখান থেকেই আমার কাছে কথাটা আসে। অ্যান্ড আই থিঙ্ক ইউ আর দ্য বেস্ট ম্যান টু ক্র্যাক দ্য নাট। এই হলো কেস হিস্ট্রির ফাইল, কালকেই বেরিয়ে পড়ো, আর ওখানে গিয়ে কালাহান্ডির ডিএসপি চৌবের সাথে দেখা করবে। ও আমার পূর্ব পরিচিত, নেসেসারি যা হেল্প ওর কাছ থেকেই পেয়ে যাবে। বেস্ট অফ লাক। বলে একটা ঢাউস ফাইল অসীমের দিকে বাড়িয়ে দিলেন ডিসিডিডি বিনোদ কুমার। ফাইলটা তুলে নিয়ে স্যালিউট করে ডিসিডিডির কেবিন থেকে বেরিয়ে যাচ্ছিল অসীম, কিন্তু বিনোদ কুমার পিছন থেকে ডাকলেন, রায়, স্টে সেফ। কেস সলভ করতে গিয়ে বিপদে জড়িয়ে পড়া তোমার পুরনো অভ্যেস। এখানে ওসব করতে যেও না। মাথায় রেখো, জায়গাটা তোমার অচেনা, তার উপর ওটা জঙ্গল। কোনো শহুরে কায়দা ওখানে ফলাতে গেলে বিপদও হতে পারে। বি কেয়ারফুল ফর দ্যাট। বেস্ট অফ লাক। ওকে স্যার। হাইওয়ের ধারেই বড় বড় সবুজ রোড সাইনে লেখা রয়েছে কালাহান্ডি 1 কিলোমিটার। জনবসতি এখনো শেষ না হলেও ইতিমধ্যেই জঙ্গলের আভাস মিলেছে রাস্তার দুধারে। রাতের আধার আর ভোরের আলো যেমন একটা নির্দিষ্ট সময়ে এসে একে অপরকে স্পর্শ করে, এও খানিকটা তেমনই। সভ্য ও অসভ্য দুনিয়ার সংযোগস্থল। চারপাশের শোভা দেখতে দেখতে গাড়ি চালাচ্ছিল অসীম। চতুর্দিকে সবুজের রকমারি মেলা বসেছে যেন। এই রকম পরিবেশে এলে যে কোনো মানুষের মনে বৌদ্ধিক সত্তার জাগরণ অবশ্যম্ভাবী। তার মধ্যে যে কি করে এসব খুন, জখম বা অপহরণের ঘটনা ঘটে কে জানে।
দেখতে দেখতে গাছগাছালির ঘনত্ব বাড়তে আরম্ভ করেছে। অধিকাংশই শাল, সেগুন আর মহুয়ার বয়োবৃদ্ধ সদস্যরা। দূরে রাস্তার উপরে একটা শ্যাওলা রঙা জিপ আর কিছু লোকজন দাঁড়িয়ে থাকতে দেখে গাড়ির গতি স্লথ করলো অসীম। লোকগুলো হাত নেড়ে থামতে বলছে। কাছে পৌঁছে ব্রেক কষল সে। একজন মাঝবয়সী ব্যক্তি এগিয়ে এসে জানালা দিয়ে ঝুঁকে পড়ে বললেন, इंस्पेक्टर राय आई हो। অসীম ঘাড় নেড়ে সম্মতি জানাতেই ভদ্রলোক এক গাল হেসে আবার বললেন, আমি রামরতন চৌবে, ডিএসপি কালাহান্ডি। আমরা আপনারই অপেক্ষা করছিলাম। হ্যাঁ, ইফ ইউ ডোন্ট মাইন্ড, গাড়ি থেকে নেমে আসুন, একটু কথা বলি। সাথে চায় ওর স্ন্যাক্স আছে, ব্রেকফাস্টও হয়ে যাবে আপনার। সত্যি কথা বলতে অসীমেরও এতক্ষণ ধরে এটাই স্বাদ হচ্ছিল, কিন্তু বিনা কারণে এই অচেনা জঙ্গলি সড়কে নামতেও ইতস্তত করছিল সে। এইবারে সুযোগ পাওয়া গেছে। কাল রাত থেকে একটানা গাড়ি চালিয়ে অঙ্গ প্রত্যঙ্গে যেন জং পড়ে গেছে। গাড়ির থেকে নেমেই আড়মোড়া ভেঙে ঈষৎ বিব্রত হয়ে বলল, সরি। अरे कोई बात नहीं राय बाबू, ये तो कौन गाड़ी चलाने ऐसा होता है। आइए, आपको सबसे पहचान करवाता हूँ। বলে বাকিদের উদ্দেশ্যে হাত নাড়লেন চৌবে। জিপটার কাছে পৌঁছে বাকি দুজন এগিয়ে আসতেই তিনি আবার বললেন, ये है मिस्टर बर्धन, फॉरेस्ट डिपार्टमेंट ऑफिसर। नाइस टू मीट यू। ये लोकल चौकी का इंस्पेक्टर बनवारी लाल, नमस्ते सर। और वो इनका सिपाही बुधिया। नमस्ते साहब। और ये है कोलकाता डिटेक्टिव डिपार्टमेंट का हुनहार ऑफिसर वसीम रॉय। প্রাথমিক আলাপের পালা শেষ হতেই চা আর মটরির বন্দোবস্ত করতে বলা হলো সিপাই বুধিয়া সিংকে। মটরি জিনিসটা অনেকটা বিহারিদের ঠেকুয়া গোছের, কিন্তু আরও নোনতা এবং নরম। সেটাই কামড় দিয়ে অসীম বলল, ও স্যার, আপনি তো বেশ ভালো বাংলা বলেন। 5 बছর कोलकाता ছিলাম डेपुटेशन है, और इसीलिए बांग्ला मुझे आता है। আমি কলকাতা বলি না, কলকাতা বলি, ঠিক আছে? হেসে জবাব দেন রামরতন। গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো গলে এসে চায়ের কাপে জমাট বাঁধা দুধের উপর রংবাহারি নকশা আঁকছে। ডালে ডালে কোকিল ডাকছে। কলকাতা শহরের ওই তীব্র দাবদাহ যেন এই জঙ্গলে উধাও হয়ে গেছে। মৃদু ঠান্ডা হাওয়ায় শরীরটা জুড়িয়ে যাচ্ছে। দীর্ঘ পথশ্রমের ক্লান্তি ঘুচে যাচ্ছে। চায়ের কাপে চুমুক দিয়ে অসীম বলল, তাহলে স্যার আমরা একটু কেসটার ব্যাপারে কথা বলে নিই। হ্যাঁ, জরুর। শুনিয়ে তব, প্রথম ঘটনাটা ঘটে আজ সে ঠিক 45 দিন আগে। কাছেই একটা গ্রাম আছে, নাম সুদর্শনপুর। সেখানের এক কিষান অরবিন্দ হঠাৎ নিজের চাষের ক্ষেত থেকে গায়েব হয়ে যায়। জঙ্গলে ঘেরা ছোটা সা ক্ষেত তার। शाम হয়ে আসছে, লেকিন হাজবেন্ড বাড়ি ফিরছে না দেখে অরবিন্দের ওয়াইফ চুমকি লালটেন নিয়ে ক্ষেতের দিকে যায়। ও सोची थी कि কাজের চাপ বেশি বলে মেবি, লেকিন খেতে গিয়ে দেখে সেখানে কেউ নেই। এদিক ওদিক খুঁজে বাড়ি ফেরার পথে उसके घर के नजदीक একটা পুকুরের পাড়ে অরবিন্দের গায়ের গামছা আর বেশ খানিকটা তাজা খুন পরে থাকতে দেখে চুমকি। সে পঞ্চায়েতে জানায় আর তারা পুলিশে মানে बनवारी लाल के इत्तला करे। अरविंदर खोज शुरू करे पुलिस डिपार्टमेंट। जाति दुश्मनी, घरेलू झगड़ा, सब कर्म एंगल देखने के बाद भी उसका कोई आता पता नहीं मिला। और इसी दौरान अरविंद को गायब होने के ठीक 7 दिन बाद गायब हुआ उसी गांव का एक ग्वाला शिवरतन। একটানা কথাগুলো বলে দম নেওয়ার জন্য থামেন ডিএসপি রামরতন চৌবে। খানিক বিরতি নিয়ে চাটুকু শেষ করে কাগজের কাপটা ফেলে তিনি বললেন, এরপর एक के बाद एक लोग मिसिंग होते शुरू कर लो, जैसे कोई हमसे बेट लगा के ये सब कर रहा है। চোস হিন্দি বলতে না পারলেও বুঝতে সমস্যা হয় না অসীমের। সে জানে ডিএসপি রাহা হ্যায় বলেছেন, মানে ওর ইশারা কোনো পুরুষের প্রতি। বিষয়টা পরিষ্কার করে বুঝে নেওয়ার জন্য সে জিজ্ঞাসা করল, আপনারা নিশ্চিত যে এইসব কর্মকাণ্ডের পিছনে কোনো পুরুষের হাত আছে? सडनली मिस्टर रॉय,
देखिए, अब तक कुल मिला के 7 लोग गायब हुए हैं और सब हट्टे कट्टे जवान आदमी। अब इन मुस्तंडों को उठा ले जाना ये तो थोड़ा मुश्किल है। किसी जनानी का काम तो ये हो नहीं सकता। তা ঠিক, তবে এমন জঙ্গলে ঘেরা জায়গা জন্তু জানোয়ারের কাজও তো হতে পারে। হ্যাঁ, হতেই পারে, কিন্তু হয়নি। জবাব দিলেন ফরেস্ট ডিপার্টমেন্টের আধিকারিক বর্ধন। আপনিও বাংলা জানেন? আরে মশাই, খাস কলকাতার ভবানীপুরের ছেলে আমি, বাংলা জানবো না? তবে মশাই, কোনো জানোয়ারের কাজ না। আমার লোকেরা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজেছে, তেমন কোনো নরখাদক জন্তুর কোনো চিহ্ন পাওয়া যায়নি। আর দেখুনই না, ঘটনাস্থলে বডি হিঁচড়ে নিয়ে যাওয়ার কোনো মার্কই নেই। এমন কাজ কোনো দশাশই বাঘের পক্ষেই সম্ভব। তেমন কোনো বাবাজি থাকলে আমাদের চোখে ফাঁকি দিতে পারতো না, কারণ এই জঙ্গল তো আর সুন্দরবন নয়। এখানে গাছপালা ঢের হলেও সবই সোজা আকাশের দিকে উঠে গেছে। যত ডালপালা সব উপরে, তলাটা একদম পরিষ্কার। রাতের অন্ধকারে যেমনটাই হোক, দিনের আলোয় বেশ দূর পর্যন্তই দেখা যায়। মিস্টার রায়, আপনি তবে বনওয়ারি লাল আর মিস্টার বর্ধনের সাথে গিয়ে চৌকির মেসে একটু ফ্রেশ হয়ে নেন, তারপর কাজে হাত দেবেন। আমি এবার আসি, যে কোনো প্রয়োজনে খবর পাঠাবেন। বেস্ট অফ লাক। এই বলে সকলকে বিদায় জানিয়ে ওর গাড়ি নিয়ে ফিরে গেলেন তিনি। ইন্সপেক্টর বনওয়ারিলাল বললেন, देन मिस्टर राय, चलिए चौकी पे चलते हैं अभी। আচ্ছা, চৌকিতে যাওয়ার আগে একবার ঘটনাস্থলগুলো দেখে গেলে হয় না? বিশেষত ওই লাস্ট কেসটা যেখানে ঘটেছে। আপনি কি মহেশ কনস্টেবলের কথা বলছেন? ভারী ইন্টারেস্টিং কেস ওটা। পুলিশের লোক পেট্রোলিং পার্টির নাকের ডগা থেকে উধাও হয়ে গেল। চলুন হাঁটতে হাঁটতে কথা বলি। তবে এটা আগেই বলে রাখি যে জায়গাটা কিন্তু প্রায় জঙ্গলের মাঝামাঝি, বেশ খানিকটা হাঁটতে হবে। সমস্যা নেই আশা করি। ঘাড় না রে অসীম। কনস্টেবল বুধিয়াকে গাড়ির কাছে দাঁড় করিয়ে রেখে ওরা তিনজনে হাঁটা লাগায় গন্তব্যের দিকে। এবার কথা আরম্ভ করেন ইন্সপেক্টর বনওয়ারিলাল। ये वाकई में एक गजब किस्सा है मिस्टर रॉय। मिस्टर वर्धन, आप उनको बोलिए ना बांग्ला में, उनको समझने में आसानी होगी। বুঝলেন ইন্সপেক্টর রায়, ঘটনাটা সত্যি অদ্ভুত। পরপর বেশ কয়েকটা ইনসিডেন্ট ঘটে যাওয়ার ফলে পুলিশ এবং ফরেস্ট ডিপার্টমেন্ট পেট্রোলিংয়ের বন্দোবস্ত করে। ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে গোটা জঙ্গলটার 3 দিক 3 বার চষে ফেলা হয়, আর পুলিশের তরফ থেকেও জঙ্গলের সীমানা বরাবর আর গ্রামের ভেতরে ভেতরে সন্ধ্যে থেকে ভোর পর্যন্ত প্রায় 4-5 দফায় পেট্রোলিং করা হয়। তা আজ থেকে ঠিক 5 দিন আগেকার ঘটনা। তখন শেষ রাতের পেট্রোলিং চলছে। এক পুলিশ কর্মীর হঠাৎ করে জোরে বাথরুম পেয়ে যায়। বেচারা ডায়াবেটিসের রোগী। চৌকি পৌঁছতে সময় লাগবে বলে গাড়ি থামিয়ে জঙ্গলের ধারে কাজ সারতে ছোটে। দীর্ঘক্ষণ রাউন্ড দিয়ে বাকি পুলিশ কর্মীরাও তখন ক্লান্ত। রাত শেষের পথে, কাজেই সকলের চোখেই খানিকটা ঘুমের রেশ। তাই চাঙ্গা হতে প্রায় সকলেই গাড়ি থেকে নেমে এদিক ওদিক হাঁটাহাঁটি শুরু করে। অবশ্য ইন্সপেক্টর বনওয়ারিলালের কথা অনুযায়ী ওরা কেউই নাকি গাড়ি থেকে বড়জোর 20-25 হাতের বেশি দূরে যায়নি। গাড়িতে ছিলেন একমাত্র কনস্টেবল রমেশ কুমার। ভদ্রলোকের বয়স হয়েছিল, আর কিছুদিনের মধ্যেই ওর অবসর নেওয়ার কথা। এতটা ধকল সইতে পারেননি তিনি, তাই সকলে নেমে গেলেও উনি বসেছিলেন গাড়ির সামনের সিটেই। গরমকাল বলে হুটখোলা পুলিশের জিপ নিয়ে পেট্রোলিংয়ে বেরিয়েছিলেন তারা। সবাই ইতিউতি ঘোরাফেরা করছেন। এমন সময় এক মর্মান্তিক আর্তনাদে চমকে ওঠেন সকলে। বুঝতে ভুল হয় না যে এটা কনস্টেবল রমেশ কুমারেরই আর্ত চিৎকার। সকলেই গাড়ির দিকে ফিরে তাকান। জ্যোৎস্না রাত, চাঁদের আলো এসে পড়ছে শ্যাওলা রঙা জিপটার উপর। সকলেই দেখেন জিপটা বেজায় দুলছে, আর সেখানে রমেশ নেই। কাল বিলম্ব না করে সেদিকে ছুটে যায় সকলে, কিন্তু কোনো লাভই হয় না। গাড়ির সিটে তখন তাজা কালচে রক্ত ভেসে যাচ্ছে, আর রমেশ কুমার নিরুদ্দেশ। তিনি যেন ভোজবাজির মতো রাতের আধারে মিলিয়ে গেছেন, গায়েব হয়ে গেছেন চাঁদের আলোয়। চতুর্দিকে খোঁজাখুঁজি করা হয় অনেক, কিন্তু একটা গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে আসে
ফরেস্ট ডিপার্টমেন্টের আধিকারিক বর্ধনের মুখ থেকে। কথা বলতে বলতে আর গাছের ডাল থেকে ঝরে পড়া শুকনো পাতা মারাতে মারাতে একটা সরু সুড়িপথের ধারে এসে দাঁড়ালেন বর্ধন সাহেব। একটা আগাছার জঙ্গলের দিকে আঙুল দেখিয়ে বললেন, ওই যে ওইখানটায় ঘটনাটা ঘটে। এ তো বেশ জঙ্গল। আপনি বললেন পুলিশ জঙ্গলের সীমানা বরাবর পেট্রোলিং চালাতো, তাহলে এতটা ভিতরে এলো যে? প্রশ্নটা বর্ধনকে করলেও তাকালো বনওয়ারিলালের দিকে। জবাবটা দিলেন বনওয়ারিলাল। একটু ঝুঁকে দূরে একদিকে আঙুল দেখিয়ে বললেন, वो उधर देखिए, चाहे जंगल में ही क्यों ना हो, उनको प्रोटेक्ट करना हमारा फर्ज है। এতক্ষণ খেয়াল না করলেও এবার বিষয়টা লক্ষ্য করলো অসীম। গাছপালার ফাঁক দিয়ে দূরে একটা পুরনো দোতলা বাড়ি যেন চোখে পড়ল ওর। ছুরিপথটা সোজা গিয়ে মিশেছে ওই বাড়িতেই। বেশ অবাক হলো সে, এমন জঙ্গলের মধ্যে কে বেছে নিয়েছে নিজের ঠিকানা? বিশেষত এই দুর্যোগের দিনে এমন জায়গায় থাকা মানে তো প্রতিক্ষণে বিপদকে আলিঙ্গন করে থাকা। ওর মনের ভাব বুঝতে পেরে বর্ধনবাবু বললেন, ওটা এককালে ব্রিটিশ শিকারীদের বানানো একটা ভিলা। লালমুখগুলো শিকারকেও স্পোর্টসের পর্যায়ে নিয়ে গেছিলেন কিনা। সারাদিন জঙ্গলে দাপিয়ে সন্ধ্যা নামলেই ওই বাড়িতেই আসর বসত সাহেবদের। আশেপাশের গ্রামগঞ্জ থেকেও কখনো পয়সার বিনিময়ে, কখনো জোরপূর্বক তুলে আনা হতো অসহায় যুবতীদের। আর তারপরে যা হয় আর কি, সারা রাত ধরে চলতো ফুর্তির ফোয়ারা। দীর্ঘদিন ফাঁকাই পড়েছিল বাড়িটা। এই মাসখানেক আগে এক স্বনামধন্য অর্নিথোলজিস্ট, পাখি বিশেষজ্ঞ এসে উঠেছেন ওখানে। নিজের মতো মেরামত করে নিয়ে দিব্যি থাকতেও লেগেছেন। কি নাম সেই পক্ষী বিশারদের? নিশিকান্ত বগলা। বাঙালি? হ্যাঁ। অবশ্য নিশিকান্ত নামটা অবাঙালিদেরও হয় বলে শুনেছি, কিন্তু বগলা পদবিটা তো 100% বাঙালি মশাই। শুনেছি নাকি বীরভূমের লোক। ছত্তিশগড় তো দেখছি ক্রমে মিনি বাংলা হয়ে উঠেছে। তা চলুন একবার এই বিখ্যাত মানুষটির সাথে আলাপ করে যাই। বলুন। কাঠের সেকেলে দরজা ঠেলে যে মানুষটা বাইরে বেরিয়ে এলেন তার চেহারা বর্ণনা করার মতোই। পাকানো দড়ির মতো চেহারা, চোখ দুটো কটুরাগত, এক মাথা শুধু নয় কানের লতি, ফতুয়ার বাইরে বেরিয়ে থাকা হাত, ঘাড় আর বুকের ওপর চকচক করছে পাকা ধানের মতো সাদা সাদা দাড়ি, টিয়া পাখির মতো নাক। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ভদ্রলোকের ঠোঁটখানা, ঠিক যেন পাখির ঠোঁটের মতো ছুঁচলো। ঠিকরে ওঠা চোয়ালগুলো গোটা মুখটাকে এমন বিচিত্র করে রেখেছে যেন বিবর্তিত কোনো পাখির মুখ। প্রকৃত অর্থেই পক্ষী বিশারদ। তবে ভদ্রলোকের গায়ের রং মিশমিশে কালো। নিজের শুকনো চেহারাখানা ফতুয়া আর পাজামার মধ্যে আটকে ভদ্রলোক যেন দরজার গোড়ায় কুঁজো হয়ে দাঁড়িয়ে আছেন। অসীম হাত জোর করে বলল, নমস্কার, আমার নাম ইন্সপেক্টর অসীম রায়। আমি কলকাতা থেকে আসছি। এখানে যে মিসিংয়ের কেসগুলো ঘটেছে সে ব্যাপারেই তদন্ত করতে আসা। আপনি শুনেছেন নিশ্চয়ই। তো বর্ধন সাহেব এবং ইন্সপেক্টর বনওয়ারিলাল বললেন আপনার কথা। শুনলাম আপনি নাকি বাঙালি। তাই ভাবলাম ভিন রাজ্যে এসে এমন একজন প্রতিযশা বঙ্গসন্তানের সাথে দেখা করার সুযোগটা হাতছাড়া করি কেমন করে। আশা করি এই অসময়ে দেখা করতে এসে আপনাকে বিরক্ত করলাম না। শুনেছি বটে। এই চত্বরে নাকি বেশ কয়েকজন ভোজবাজির মতো গায়েব হয়ে গেছে, কিন্তু তার জন্য কলকাতা থেকে স্পেশাল ডেপুটেশন আনতে হচ্ছে দেখে অবাকই হচ্ছি। কেন 7-7টা মানুষ গায়েব হয়ে গেলে তাতে প্রশাসনের দুশ্চিন্তা হওয়ার কারণ নেই বলছেন? না, তা বলছি না, তবে ভদ্রলোক আরো কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু ইন্সপেক্টর বনওয়ারিলালের দিকে তাকিয়ে চুপ করে গেলেন। সম্ভবত লোকাল পুলিশকে এক হাত নিবেন বলে ভাবছিলেন। তারপর পিছন ফিরে ঘরের ভেতর হাঁটতে হাঁটতে বললেন, আসুন, ভিতরে আসুন। আপনি তো পক্ষী বিশারদ। বিশারদ কিনে জানি না, তবে এই ভূভারতে এমন পাখি বোধহয় নেই বললেই চলে যার সম্বন্ধে আমি পড়াশোনা করিনি। জীবনের বেশিরভাগটা ওই পাখির পিছনেই কাটিয়ে দিলাম কি না। নিন, বসুন।
বেতের সোফার দিকে দেখিয়ে ভদ্রলোক ঘরের ভিতর পানে চেয়ে হাঁক পারলেন। রামদেব, 3 কাপ চায়। অসীম ঘুরে ঘুরে ঘরের চারপাশটা দেখছিল। একসময় এবারই যে শিকারীদের আস্তানা ছিল তা নিয়ে সন্দেহ নেই। এখনো দেওয়ালের জায়গায় জায়গায় হরিণের মাথা, শিং সব ঝোলানো রয়েছে। তার এক একটা প্রায় 3.5 ফুট লম্বা। সেদিকে দেখতে দেখতে অসীম প্রশ্ন করল, নিশিকান্তবাবু, এ বাড়িতে কি আপনি একাই থাকেন? হ্যাঁ, আমি অকৃতদার। পড়াশোনা আর পাখির পিছনেই জীবনের অধিকাংশ সময় কেটেছে, কাজেই পরিবার গড়ার তেমন সুযোগ হয়ে ওঠেনি। তাই জঙ্গলের মধ্যে এমন একা একা থাকতে আপনার ভয় লাগে না? অসীমের মনে হচ্ছিল হাসতে হাসতে ওর শীর্ণ শরীরটা প্রচণ্ডভাবে কাঁপছে, যেন এক্ষুনি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ধর থেকে আলাদা হয়ে মেঝেতে ছড়িয়ে পড়বে। হাসির দমক থামতে উনি বললেন, ভয়? কিসের ভয়? এই চত্বরে আজ অবধি চুরি ডাকাতি হয়েছে বলে তো শুনিনি। আর তাছাড়া আমার বাড়িতে এমন দামি কিছু নেই যা ছিনতাই করার জন্য এইসব দুষ্কৃতীর দল হামলা করতে পারে। কাজেই চোর বদমাইশ না হয় বাদ দিলাম, বন্য হিংস্র জন্তু জানোয়ারদের কি ভয় লাগে না আপনার? বুনোরা অপ্রয়োজনে শিকার করে না। মানুষের মতো অন্যের বিষয়ে অযাচিত নাক গলানোর স্বভাব ওদের নেই। ইতিমধ্যে চা এসে গেছিল। দুধ সাদা বনচাইনা কাপের ধুমায়িত চা হাতে তুলে নিয়ে বইয়ের তাকটার দিকে এগিয়ে গেল অসীম। নানান বিষয়ের নানান ভাষার সরু, মোটা, ছোট অজস্র বইয়ের সম্ভার সাজানো রয়েছে সেই তাকে। তার মধ্যে অধিকাংশই হয় পাখি সম্বন্ধীয়, আর নয়তো পৌরাণিক গ্রন্থ। অসীম নিশিকান্তবাবুর দিকে চেয়ে বলল, পাখির বইগুলো বুঝতে পারছি, কিন্তু পৌরাণিকগুলো এতেও বিশেষ রুচি আছে বলে মনে হচ্ছে। শীর্ণকায় বৃদ্ধ ভদ্রলোক সোফা থেকে উঠে অসীমের দিকে এগিয়ে গেলেন। তারপর তাক থেকে একটা জাবদা মহাভারত টেনে নিয়ে বললেন, পুরাণ হচ্ছে আমার জীবনের একমাত্র নেশা। এর এক একটা বই যে আমি কত সহস্রবার করে পড়ে ফেলেছি তার কোনো ইয়ত্তা নেই। মাঝে মাঝে মনে হয় আমিও বোধহয় এইসব পুরাণের বই থেকে উঠে আসা প্রাচীন এক চরিত্র। পাখির পর যদি কোনো কিছুতে আমার আগ্রহ থেকে থাকে তা হলো এইসব পৌরাণিক গ্রন্থ। আপনি বুঝি ধর্মভীরু মানুষ, পুজো আচ্ছায় বিশ্বাসী? হাতের মহাভারতটা জায়গা মতো রেখে দিয়ে নিশিকান্ত জবাব দিলেন, ধর্মবিশ্বাস বা পুজো আচ্চার সাথে পুরাণের বিশেষ যোগসাজশ আছে বলে আমার মনে হয় না। আসলে যারা ধর্মভীরু তাদের অধিকাংশই এসব সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। এ আমার অভিজ্ঞতা থেকে বলছি। আসলে বুঝলেন অসীমবাবু, এই এক একটা পৌরাণিক গ্রন্থ হলো আমাদের ভারতের প্রাচীন ইতিহাস। তবে এর সব কিছু যে সত্যি তেমনটা নয়। হ্যাঁ, লেখকের মনের মাধুরী মিশিয়ে অনেক গাল গল্পও আছে। তা আমি বলতে চাইনি। আসলে ইতিহাস তো লেখেন ঐতিহাসিকরা, এবং তাদের অধিকাংশই তৎকালীন শাসক গোষ্ঠীর পৃষ্ঠপোষকতায় এ জাতীয় কাজ করে থাকেন। কাজেই সেই শাসকদের মাহাত্ম্য প্রচার করতে গিয়ে তাদের এমন অনেক কথা লিখতে হয় যা বাস্তবোচিত নয়। বলতে বলতে আবার নিজের সোফায় গিয়ে বসলেন নিশিকান্ত বগলা। আপনার বাড়িটাই তদন্তের কাজে উপযুক্ত ঠিকানা হতে পারত, কিন্তু আপনি একা মানুষ, তাই আপনাকে ব্যতিব্যস্ত করতে চাই না। আমার কোনো অসুবিধে নেই। এই বাড়িতে অনেক ঘরই খালি পড়ে থাকে। আমিষ নিরামিষের বাজ বিচারও নেই আমার। কাজেই আপনি চাইলে এ বাড়ি কোনো একটা ঘরে স্বচ্ছন্দেই থাকতে পারেন। আপনাকে অশেষ ধন্যবাদ নিশিকান্তবাবু। পুলিশ চৌকিটা জঙ্গল থেকে বেশ খানিকটা দূরে, ওখানে থাকলে তদন্তের কাজটা ব্যাহত হতো তা নিয়ে সন্দেহ নেই। আপনি অনুমতি দেওয়ায় বেশ সুবিধা হলো। मिस्टर रॉय, क्या आप ये बोलना चाहते हैं कि सारी फसाद का जड़ इस जंगल में छुप के बैठा है? মনে তো হচ্ছে, এখন দেখা যাক। তবে আপনারা সকলেই সতর্ক থাকবেন।
আগামীকাল কিন্তু 7ম দিন। যেভাবে ঘটনাক্রম এগিয়েছে তাতে প্রতি 7 দিনের মাথায় একজন করে হাওয়া হয়ে গেছে। সেই হিসেবে আগামীকাল রাতেই কিন্তু 8ম ঘটনা ঘটার কথা। বর্ধন সাহেব, আপনি ওই কটা দিন যদি আমার সাথে এখানেই থাকেন আমার কাছে বিশেষ সুবিধা হয়। এই জঙ্গল আপনার নখদর্পণে, তদন্তের প্রয়োজনে আপনার বিশেষ সাহায্য দরকার। বর্ধনবাবু ঘাড় নেড়ে সম্মতি জানালেন। অসীম বলল, তাহলে আপনি গিয়ে আগামী 2-3 দিনের মতন প্রয়োজনীয় জামাকাপড় ও জিনিসপত্র নিয়ে আসুন। আর আসার পথে যদি দয়া করে আমার মালপত্রগুলো। বর্ধন আর ইন্সপেক্টর বনোয়ারিলাল নিশিকান্ত বগলার অনুমতি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। রাতের অন্ধকারে 3টে অবয়ব জঙ্গলের আলো আধারের মধ্য দিয়ে হেঁটে চলেছে। রাতের আধারেই প্রাথমিক তদন্তে বেরিয়েছেন তারা। অসীমের পকেটে সার্ভিস রিভলভারখানা রয়েছে। মিস্টার বর্ধন নিয়েছেন একটা অত্যাধুনিক রাইফেল। এর সবই আত্মরক্ষার জন্য। এখানকার পরিস্থিতি যা ঘোরালো হয়ে উঠেছে তাতে এমন একটা অস্ত্র সঙ্গে রাখা বুদ্ধিমানের কাজ। নিদেন পক্ষে রাতের অন্ধকারে যদি কোনো হিংস্র জন্তু জানোয়ার সামনে চলে আসে তাহলে প্রাণে না মারলেও শূন্যে গুলি ছুঁড়ে ভয় দেখানো যাবে। মিস্টার বর্ধন বৃদ্ধ পক্ষী বিশারদকেও একটা আগ্নেয়াস্ত্র দিতে চেয়েছিলেন, কিন্তু ভদ্রলোক নিতে রাজি হননি। ওর নাকি ওসব কিছু লাগবে না। রাত চড়া একটা পাখি বিশ্রী শব্দ করে গাছপালার উপর দিয়ে উড়ে গেল। বৃদ্ধ নিশিকান্ত এদিক ওদিক চাইতে চাইতে আপন মনে বললেন, নেকটিকোরাক্স, সেটা কি? রাত চড়া বক, ইংরেজিতে বলে ব্ল্যাক ক্রাউন্ড হেরন। আচ্ছা নিশিকান্তবাবু, আপনার তো পৌরাণিক গ্রন্থে বিশেষ আকর্ষণ রয়েছে, সেখানে কোনো বিখ্যাত পাখির উদাহরণ আছে কি? বর্ধনবাবু বলে উঠলেন, সে কি জটায়ুর কথা ভুলে গেলেন? ও হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন, এটা খুবই কমন, মাথা থেকে বেরিয়ে গেছিল। আর এমন কিছু বোধ হয় আছে, মহাভারতে বকাসুরের কথা মনে পড়ে না? সত্যি বলতে কি, মহাভারতটা এত বড় যে কোনোদিনই ঠিক গেস করে উঠতে পারিনি। শুনেছি মনে হচ্ছে, কিন্তু পাণ্ডবরা তখন অজ্ঞাতবাসে। মৎস্য রাজার রাজত্বের কাছাকাছি এক চক্রপুরে এসে উঠলেন কুন্তী এবং তার 5 ছেলে। প্রত্যেকেই দরিদ্র ব্রাহ্মণের ভেগ ধরেছেন তখন। সেই সময় এক চক্রপুরের কাছের এক জঙ্গলে বাস করত বকাসুর এবং তার গোটা পরিবার। ওর ভাইয়ের নামটাও কিন্তু ভারী অদ্ভুত, কিরমিরা। এই বকাসুর এবং তার পরিবার সেখানকার অধিবাসীদের সাথে একটি চুক্তি করেছিল। রাক্ষস হয়েও তারা যথেচ্ছ মানুষ মারবে না, এমনকি বহিঃশত্রুর আক্রমণ থেকেও এক চক্রপুরকে রক্ষা করবে। বদলে ফি হপ্তায় গ্রামের কোনো বাসিন্দা এক গাড়ি খাবার দাবার নিয়ে হাজির হবে জঙ্গলের উপকণ্ঠে। বকাসুর ও তার সাঙ্গপাঙ্গরা সেই খাবার এবং ওই গ্রামবাসীকে দিয়েই উদরপূর্তি করবে। মা সমেত পাণ্ডবরা যখন সেই গ্রামে উপস্থিত হন তখন একটি লোক সেই খাবার নিয়ে জঙ্গলের পথে চলেছিল। তার পরিবার এবং পরিজনদের কান্নাকাটি দেখে কুন্তী বিষয়টি জানতে চান তাদের এই সকল শোকস্তব্ধতার কারণ কি। গ্রামবাসীরা বকাসুরের সাথে ঘটে যাওয়া চুক্তির অনুপূর্বক বর্ণনা দেয় তার কাছে। তখন তিনি গ্রামবাসীদের আশ্বাস দিয়ে বলেন, আমার ছেলে অর্থাৎ ভীম যাবে ওই খাবার নিয়ে। এই নিয়ে কেউ যেন আর কোনো কান্নাকাটি না করে। দরিদ্র ব্রাহ্মণরূপী ভীমের এই স্বার্থত্যাগে গ্রাম জোড়া হই হই পড়ে যায়। সকলে ধন্য ধন্য করতে থাকে। সুস্বাদু খাবার নিয়ে সেই গাড়ি ঠেলে বনের কাছে গিয়ে উপস্থিত হয় ভীম। কথিত আছে তিনি নাকি বেজায় খাদ্যরসী। অমন সুস্বাদু খাবারের গন্ধে আর নিজেকে সংযত রাখতে পারেন না উনি। বকাসুর আসার আগেই সব খাবার খেয়ে ফেলেন।
নিজের খাবার না পেয়ে রাক্ষস বংশীয় বকাসুর আক্রমণ করে ভীমকে। তুমুল লড়াই হয় দুজনের মধ্যে। শক্তিতে তারা কেউ কারোর থেকে কম যান না। অবশেষে দু হাতে বকাসুরের চোয়াল ভেঙে দেন ভীম। নিশিকান্তর কথা শেষ হবার সাথে সাথেই কর্কশ শব্দে আবার সেই নিশাচর বক ডেকে উঠল। রাতের নিস্তব্ধতা খান খান হয়ে গেল সেই বিকট শব্দে। অসীম লক্ষ্য করল কাহিনী শেষ করার সময় বৃদ্ধ পক্ষী বিশারদের গলা থেকে যেন একটা আক্ষেপের দীর্ঘশ্বাস বের হয়ে এসেছিল। উনি একজন পক্ষী বিশারদ ঠিকই, পাখিদের প্রতি তার সহমর্মিতা থাকাও স্বাভাবিক, কিন্তু প্রাচীন এক পৌরাণিক রাক্ষসের প্রতি ওর কিসের সমবেদনা তা ঠিক ধরতে পারল না অসীম। প্রাথমিক তদন্ত সেরে অসীমরা যখন আস্তানায় ফেরে ততক্ষণে মধ্যরাত পার হয়ে গেছে। চাঁদের আলো প্রায় ম্রিয়মান হয়ে এসেছে। বর্ধনবাবুর তত্ত্বাবধানে জঙ্গলের কোনায় কোনায় খুঁজেও কোনো হিংস্র জন্তু জানোয়ারের দেখা মেলেনি। তবে একটা অদ্ভুত দৃশ্যের সাক্ষী থেকেছে ওরা। ঘণ্টাখানেক ধরে চতুর্দিকে খোঁজাখুঁজি করেও যখন কোনো হদিশ পাওয়া যাচ্ছে না, অধৈর্য হয়ে বৃদ্ধ নিশিকান্ত বগলা বাড়ি ফেরার জন্য ছটপট করতে শুরু করেছেন, ঠিক তখনই বিষয়টা নজরে আসে বর্ধনবাবুর। জঙ্গলের ফাঁকে একটা উন্মুক্ত জলাশয় আছে। ছোটখাটো যেসব প্রাণী জঙ্গলে থাকে, যেমন হরিণ, বুনো শুয়োর, শেয়াল, এরা এই জলাশয় থেকেই জল পান করে। এছাড়াও সকাল সাঁঝে নানান বর্ণের ও আকৃতির পাখিরা এসে জোটে সেই জলাশয়ের চারিদিকে। তাদের উদ্দেশ্য অবশ্য জলের তলায় সাঁতার কাটা হরেক রকম মাছের সারি। জলাশয়ের চারপাশে হাত তুলে দাঁড়িয়ে থাকা বড় বড় গাছের ডালে বসে জলের দিকে তাক করে থাকে সেই পাখির দল। আর সুযোগ পেলেই দুই ডানা মেলে ঝাঁপিয়ে পড়ে জলের উপর, মুখে তুলে নেয় প্রাণ ভয়ে ছটপট করতে থাকা জলজ প্রাণীটিকে, এবং আবার সেই গাছের ডালে ফিরে গিয়ে শুরু করে উদরপূর্তি। হাঁটতে হাঁটতে সেই জলাশয়ের কাছে পৌঁছে গিয়েছিল অসীম, বর্ধন এবং নিশিকান্ত বগলা। অধৈর্য নিশিকান্তবাবু বলে উঠলেন, ধর্মশাই, এরপর তো জলাশয়টা এসে পড়বে। আর কত হাঁটবো বলুন তো? চলুন চলুন, এবার বাড়ি ফিরে চলুন। অসীম কিছু একটা জবাব দিতে যাচ্ছিলেন, এমন সময় ফরেস্ট ডিপার্টমেন্টের আধিকারিক প্রাজ্ঞ বর্ধনবাবু মুখে আঙুল দিয়ে ফিসফিসিয়ে বলে উঠলেন, দাঁড়ান দাঁড়ান, একটু চুপ করুন, শুনতে পাচ্ছেন আওয়াজটা? একটা মর্মর আওয়াজ হচ্ছিল কাছে পিঠেই কোথাও, যেন কেউ পরম আশ্লেষে হাড় চিবোচ্ছে। রাইফেলটা বাগিয়ে ধরলেন বর্ধনবাবু। অসীমও নিজের রিভলভারটা উঁচিয়ে ধরে এগোতে শুরু করলো শব্দের উৎস সন্ধানে। মৃদুমন্দ বাতাসে গাছের পাতারা অদ্ভুত সুরে তাল মেলাচ্ছিল। কিছু দূর গিয়ে অসীম দেখল জলাশয়ের পাশেই একটা মৃত হরিণের ফুলে ওঠা দেহ চিবিয়ে চিবিয়ে খাচ্ছে শেয়ালের দল। একটা পাথর তুলে নিয়ে সেদিকে ছুঁড়তেই ভয়ে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ডাকাডাকি করতে করতে ছুটে পালিয়ে গেল তারা। কাছে গিয়ে দেখা গেল শেয়ালগুলো হরিণের পিছনের পা দুটো ছিঁড়ে খেয়ে ফেলেছে প্রায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো হরিণটার গলায় যে ক্ষতটা রয়েছে সেটা। ওই ক্ষত কোনো জন্তু জানোয়ারের পক্ষে সম্ভব নয়। ধারালো সাঁড়াশি জাতীয় কিছু দিয়ে ওর গলাটা চেপে ধরা হয়েছিল বলে মনে হচ্ছে। দম বন্ধ হয়ে রক্তক্ষরণের কারণে মারা যায় হরিণটি। তারপর হরিণটির শিকারী কোনো কারণে শিকারটি ফেলে পালাতে বাধ্য হয়। আর এখন সেই শেয়ালের দল অন্যের ফেলে যাওয়ার শিকার খেয়েই পেট ভরাচ্ছে। যদিও কোন অস্ত্র দিয়ে হরিণটা শিকার করা হয়েছে তাও বোঝা সম্ভব হয়নি। সেটাই ভাবতে ভাবতে নিশিকান্তবাবুর বাড়ি ফিরে যায় ওরা।
ঠিক করা হয় পরের দিন ভোর রাতে আবার তদন্ত শুরু করবে ওরা রাতের খাবার খেয়ে বেরিয়েছিল, কাজেই শেপার্ড চুকে গেছে। এবার বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে শুয়ে পড়ার অপেক্ষা। বাড়িটা দোতলা হলেও কাঠের তৈরি। নিশিকান্তবাবুর ঘর দোতলায়। একতলার যে ঘরটাতে অসীম ও বর্ধনের শোয়ার বন্দোবস্ত করা হয়েছে, ঠিক তার উপরের ঘরটাতেই থাকেন তিনি। বাড়ি ফিরে ওদের বিদায় জানিয়ে দোতলায় শুতে চলে যান নিশিকান্তবাবু। বিছানায় গা এলিয়ে দেওয়া মাত্রই ঘুম নেমে আসে অসীম ও বর্ধনের চোখে। সারাদিনের ক্লান্তি যেন কালান্ত ঘুম হয়ে নেমে আসছে অসীমের চোখে। তার চোখ দুটো ভারী হয়ে ওঠে। একসময় গভীর ঘুমে তলিয়ে যায় সে। তখন রাত কত হয়েছে জানা নেই, একটা বিচিত্র শব্দে ঘুম ভেঙে যায় অসীমের। চোখ মেলে সে প্রথমে কিছুক্ষণ বুঝতে পারে না যে সে কোথায় আছে। তারপর ধীরে ধীরে সমস্ত কথা মনে পড়ে যায় ওর। মাথার কাছে কাঁচের জানলাটা দিয়ে চাঁদের আলো এসে পড়েছে বিছানার উপর। সাদা পর্দাটা ভূতের মতো ঝুলে আছে জানালার গা বেয়ে। মাঝে মাঝে কোনো রাতচরা পাখির ডাক শোনা যাচ্ছে। হয়তো এগুলো নিশিকান্তবাবুর চিনিয়ে দেওয়া সেই নিশাচর বকের ভাই বেরাদর কেউ হবে। পাশেই বর্ধন বেহুশ হয়ে শুয়ে শুয়ে নাক ডাকিয়ে চলেছেন। বজ্রগম্ভীর স্বরে তার ক্রমাগত ওঠবস করতে থাকা নাকের পাটা রাতের নিস্তব্ধতাকে ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে। তবে অসীম স্পষ্ট বুঝতে পারে যে এই শব্দে তার ঘুম ভাঙেনি। তার ঘুম ভাঙার কারণ ভিন্ন। বিছানায় শুয়ে শুয়েই কান খাড়া করে রাখে সে। কিছুক্ষণের মধ্যেই বিষয়টা স্পষ্ট হয়ে যায় ওর কাছে। আগেই বলেছি, বাড়িটা কাঠের। দোতলার যে মেঝে একতলা থেকে তাকে পৃথক করে রেখেছে, সেই মেঝেতেই বসে কেউ যেন টকটক করে শব্দ করে চলেছে। শব্দটা অনেকটা কাঠের খড়ম পরে হাঁটার মতো শোনাচ্ছিল। কিন্তু এত রাতে কে খড়ম পরে ওই দোতলার ঘরে পায়চারি করে বেড়াচ্ছে তা বুঝতে পারল না সে। সকাল থেকে মিস্টার বগলাকে তো দেখেছে সে। কই একবারের জন্য তো তার পায়ে ওরকম কাঠের জুতো দেখেনি। বিষয়টা বোঝার জন্য শুয়ে শুয়েই ছাদের দিকে কান মেলে রইল সে। শব্দটা একবার ঘরের ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছে, আবার পরক্ষণেই তা ঘুরে বাঁ দিক থেকে ডান দিকে আসছে। কেউ যেন প্রবল অধৈর্য হয়ে ঘরময় রীতিমতো ছোটাছুটি শুরু করেছে। শব্দটা শুনতে শুনতে অদ্ভুত কৌতূহল হলো অসীমের। সন্তর্পণে বিছানা থেকে নেমে ঘরের দরজার দিকে এগিয়ে গেল সে। দরজাটা ভেতর থেকে দিয়ে শুয়েছিল। সেটা সরিয়ে ঘর থেকে বেরোনোর সময় অসীম একবার ভাবল বর্ধনকে ডাকবে কিনা, কিন্তু পরক্ষণেই তার মনে হলো এই ডাকাডাকির চক্করে যদি রহস্যভেদ অধরাই থেকে যায়। তাই কোনো শব্দ না করে যথাসম্ভব পা টিপে টিপে দোতলায় উঠে আসে সে। সিঁড়ি দিয়ে উঠে একটা ছোট্ট বসার ঘর পেরিয়ে শোয়ার ঘরটার দরজাটা ভেতর দিয়ে বন্ধ। দরজার গায়ে লেগে থাকা ছোট ছিদ্রতে চোখ রেখে ভিতরের দৃশ্য দেখার চেষ্টা করলো অসীম। কিন্তু ঘরের ভিতরটা অন্ধকার, কাজেই তেমন কিছুই দেখা গেল না। বাধ্য হয়েই দরজায় টোকা মেরে শব্দ করল সে। ভিতর থেকে সেই পায়চারির শব্দ হঠাৎ থেমে গেছে। আবার গোটা বাড়ি জুড়ে নেমেছে অচির নিস্তব্ধতা। এবার অসীম দরজায় মুখ লাগিয়ে মৃদুস্বরে ডাকল, নিশিকান্তবাবু, ও নিশিকান্তবাবু, শুনছেন? দরজাটা হাট করে খুলে গেল। অসীম দেখল বৃদ্ধ নিশিকান্ত বগলা আপাদমস্তক চাদর ঢাকা দিয়ে দাঁড়িয়ে আছেন। উদ্বিগ্ন স্বরে ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, কি হয়েছে অসীম বাবু? এত রাতে কোনো অসুবিধে হচ্ছে? কিছু মনে করবেন না, এত রাতে আপনাকে বিরক্ত করছি। আপনি কি ঘরের ভেতরে পায়চারি করছিলেন? কেন বলুন তো? না মানে নিচের ঘর থেকে একটা শব্দ শুনে ভারী কৌতূহল হলো। মনে হচ্ছিল যেন এই ঘরে কেউ কাঠের খড়ম পরে বিকট শব্দ করতে করতে হাঁটাচলা করছে, তাই।
আসলে ঘুম আসছিল না। আপনি যখন এসেই পড়েছেন, তখন আসুন না, ভিতরে বসে গল্প করি। অসীম আপত্তি না করে ঘরের ভিতর ঢুকে চেয়ারটায় গিয়ে কুটিসুটি মেরে বসল। বৃদ্ধ নিশিকান্ত গিয়ে দাঁড়ালো বিরাট খোলা ব্যালকনিটার পাশে। ওই ব্যালকনি থেকে জঙ্গলের মাছের জলাশয়টা স্পষ্ট দেখা যায়। চাঁদের আলো সরাসরি এসে লাগছে বৃদ্ধের মুখে। উনি অসীমের দিকে পিঠ করে দাঁড়িয়ে আছেন। নীরবতা ভেঙে অসীম প্রশ্ন করল, আচ্ছা নিশিকান্তবাবু, আপনি তখন যে গল্পটা বলছিলেন সেটা তো শেষ হলো না। কোন গল্পটা বলুন তো? ওই যে বকাসুরের গল্পটা। ভীমের হাতে বকাসুর বধ হলো ঠিকই, কিন্তু তারপর কি হলো? আর ভাই কিরমিরা বা ওর পরিবার পরিজনের কি হলো সেটা তো বললেন না। আপনার কৌতূহল আমাকে মুগ্ধ করেছে। গল্পের পিছনের গল্প সম্পর্কে আপনার আগ্রহ সত্যি প্রশংসনীয়। সাধারণত এই জাতীয় রাক্ষস বধের পরে সেই বংশের কি হলো তা নিয়ে কেউ প্রশ্ন করে না। পৌরাণিক বীরের মহাগাথা শুনেই সকলে তৃপ্ত হয়। আমি এর পরের ঘটনা বলিনি কারণ তার পরের অংশটুকু মহাভারতে তেমন ভাবে উল্লেখ করা নেই। ভীমের হাতে নিকেশ হয় বকাসুর, কিরমিরাও প্রাণ দেয় পাণ্ডবদের হাতে। বকাসুরের পরিবারে তখন ত্রাহি ত্রাহি রব। ওই রকম পরাক্রমশালী রাক্ষসকেও যে কেউ বধ করতে পারে তা তাদের ধারণার বাইরে। তারা তখন প্রাণ ভয়ে ছুটোছুটি করছে। পাণ্ডবরা ওদের আশ্বস্ত করে বলেন যে যদি তারা নরমাংসের স্বাদ ভুলতে পারে তবে তাদের কোনো ক্ষতি ওরা করবেন না। প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে সেই রাক্ষস বংশ নরমাংস ত্যাগ করে ওই চত্বর ছেড়ে যে যেদিকে পারল পালিয়ে গেল। তারপর এদেশ সেদেশ ঘুরে নানান জনজাতির সাথে মিলেমিশে যায় তারা। জানেন তো, রাক্ষসরা কিন্তু সহজেই রূপ পরিবর্তন করতে পারত। কাজেই স্বাভাবিক জনজীবনে মিশে যেতে তাদের বিশেষ অসুবিধা হয়নি। এরপর কেটে যায় দীর্ঘ সময়। মহাভারতের যুদ্ধ শেষে মহাপ্রস্থানে চলে যান পাণ্ডবরা, আর বকাসুরের পরিবারের অবশিষ্ট সদস্যরা সাধারণ মানুষ হয়ে জীবন কাটাতে থাকে। তারা পাণ্ডবদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে নরমাংস আর ছুঁয়েও দেখবে না। কিন্তু একবার ভাবুন তো, সহস্র বছর ধরে প্রতিজ্ঞা পালনের দায় কি একা রাক্ষসদের? মানুষ অথবা ঈশ্বর প্রয়োজনে অপ্রয়োজনে যখন তখন প্রতিজ্ঞা ভাঙতে পারে, অথচ রাক্ষসরা সেটা করলেই দোষ। আপনি কিন্তু চাইলে গল্প টল্প লিখতে পারেন, নেহাত মন্দ হবে না। হঠাৎ এ কথা বলছেন? না মানে আপনি তো বললেন এই বকাসুর বধের পরবর্তী বংশ মহাভারতে তেমনভাবে উল্লেখিত নেই, তাহলে আপনি জানলেন কোথা থেকে? তবে দিব্যি বানিয়েছেন পরের অংশটুকু। এই এই আপনাদের দোষ। কৌতূহলের বসে ছাই চাপা আগুন উস্কে দেবেন, আর যেই সেই আঁচ ধিকি ধিকি জ্বলে উঠবে অমনি সেই সত্য থেকে মুখ ফিরিয়ে নেবেন। সত্যি? কোনটা সত্যি? রাক্ষসদের ভালো মানুষ হয়ে আম জনতার মধ্যে মিশে যাওয়ার গল্পটা? হ্যাঁ, সত্য। আপনি কি মনে করেন চারপাশে যত অপরাধ ঘটে চলেছে তা কি এমনি এমনি? শত সহস্র বছর ধরে আম আদমির মধ্যে মিলেমিশে গেছে রূপান্তরিত রাক্ষসের বংশধরেরা। তাই তো আজ মানুষ আর মানুষ নেই, তারা এক একজন রক্ত লোলুপ নরখাদকে পরিণত হয়েছে।
বাহ, গল্পের শেষে একখানি সোশ্যাল মেসেজও আছে দেখছি। প্রমাণ না দিলে আপনি বিশ্বাস করবেন না আমি জানি, তাই বাধ্য হয়েই সেই প্রমাণ দিচ্ছি। তবে মনে রাখবেন, অতিরিক্ত কৌতূহল ভালো নয়। প্রকৃতি যে রহস্যকে নিজের গর্ভে সদা গোপন করে রেখেছে, তা খুঁচিয়ে জানতে চাওয়ার ইচ্ছার চিরকাল বিনাশ ডেকে এনেছে। আমার পদবিটা মনে আছে? হ্যাঁ, বগলা, কিন্তু বামুন নাকায় তা ধরতে পারিনি মশাই। জানেন, এক ধরনের কালচে রঙের বক দেখা যায় গ্রাম বাংলার বিভিন্ন জলাশয়ের ধারে। চলতি কথায় ওদেরই বলে বগলা। আমি সেই হতভাগ্য বকাসুরের বংশধর। জনমানুষে মিশে যাওয়ার সময় নিজেদের ঐতিহ্য এবং বংশ পরম্পরা বজায় রাখতে কায়দা করে আমার পূর্বপুরুষেরা এই পদবি গ্রহণ করেছিল। তারা অবশ্য পাণ্ডবদের দেওয়া সেই প্রতিজ্ঞা অক্ষরে অক্ষরে পালন করেছে, কিন্তু আমি সেসবের ধার ধারি না। হাজার হাজার বছর আগে প্রাণ ভয় করা সেই প্রতিজ্ঞা পালনের দায় আমার নেই। তাই আমি স্বরূপে স্বধর্মে অবাধ বিচরণ করি। আমি রাক্ষস, নর মাংসেই আমার পেট ভরে, রক্তের তাজা গন্ধে আমার হৃদস্পন্দন বাড়ে। ভদ্রলোক বোধহয় অসীমের চোখে মুখে তখনও অবিশ্বাসের ছায়া দেখছিলেন, তাই চিৎকার করে বলে উঠলেন, বিশ্বাস হচ্ছে না এখনো? মজা লাগছে? তবে দেখুন এই কাহিনী সত্যি কিনা। নিশিকান্ত বগলার গা থেকে খসে পড়েছে সেই চাদরটা। চাঁদের আলোয় অসীম এক অদ্ভুত দৃশ্য দেখে চমকে উঠল। লোকটার কাঁধের পাশ থেকে হাতের বদলে নেমে এসেছে দুটি বিরাট বিস্তৃত ডানা। কালচে পালকে মোড়া সেই ডানা দুটি নেমে এসেছে ওর হাঁটু অবধি। লোকটার হাঁটুর নিচ থেকে আর মানুষের পায়ের কোনো মিল নেই। সেখানে হলদে তীক্ষ্ণ নখযুক্ত পাখির পা দেখা যাচ্ছে। একটু একটু করে বদলে যাচ্ছে লোকটার সারা শরীর। পুরো কোঁচকানো চামড়ার জায়গায় ফুটে উঠছে কালচে চকচকে পালকের শাড়ি। ওর চোখ দুটোই চাঁদের আলো পড়ে চকচক করে উঠছে। সেগুলো আর মনুষ্য সুলভ নয়। লাল গোলাকার সেই চোখে প্রবল ঘৃণা আর অসীম নৃশংসতা ফুটে উঠেছে। নিশিকান্তর অদ্ভুত ঠোঁট দুটো ক্রমেই লম্বা হয়ে উঠেছে। বাড়তে বাড়তে একসময় তা প্রায় 1 হাত সমান বকের ঠোঁটের মতন হয়ে দাঁড়াল। ক্রমেই সে জীর্ণ দেহ বৃদ্ধ এক সম্পূর্ণ পাখির চেহারায় পরিবর্তিত হয়ে গেল। এই বিচিত্র বিভৎস দৃশ্য দেখে নির্বাক স্তব্ধ হয়ে বসেছিল অসীম। সম্পূর্ণ রূপ পরিবর্তন করে কর্কশ স্বরে বিকট চিৎকার করে উঠল সেই পক্ষীরূপী নিশিকান্ত। বকের তীব্র কর্কশ চিৎকারের মতো সেই ডাক শুনে ভয়ে উদ্বেগে সন্ত্রস্ত অসীম শেষ আর্তনাদ করে উঠল। নিমেষের মধ্যে সেই বিচিত্র রাক্ষসের সুচালো ঠোঁট এসে এফোর ওফোর করে দিল তার বুকটা। তারপর নিজের বলিষ্ঠ হাত দুটোই অসীমের রক্ত ভেজা নিথর দেহখানা আঁকড়ে ধরে সেই ভয়ঙ্কর ডাক ছাড়তে ছাড়তে ব্যালকনির কিনারায় এসে দাঁড়াল। শান্ত রাতের জঙ্গলি আবহাওয়াকে একবার জরিপ করে নিয়ে সে উড়ে গেল অজানা কোনো আস্তানার দিকে। রাতের আকাশে ছড়িয়ে পড়ল তার হুঙ্কার ধ্বনি।
আপনারা শুনলেন লেখক অনির্বাণ ভট্টাচার্যের কলমে আদিম ক্ষুধা। গল্পের সূত্রধার এবং কথক আমি অমিত সরকার। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে কণ্ঠ দিয়েছেন তমাল মুখার্জি, সৌরভ সাহা, কুন্তল ভট্টাচার্য, নীল চক্রবর্তী, শুভদীপ ঘোষ, রূপঙ্কর চক্রবর্তী, রিয়া দাস এবং আমি অমিত সরকার। প্রচ্ছদ নির্মাণ করেছেন শুভদীপ ব্যানার্জি। গল্পের আবহ নির্মাণ করেছেন সায়ন দত্ত। কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করে অবশ্যই আমাদের জানান। আর আজকের গল্পটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন। আর শুনতে থাকুন বঙ্গ সাসপেন্স, যেখানে গল্পের আড়ালে থাকে রহস্য আর রহস্যের আড়ালে অন্ধকার।